আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের উপর একটি ক্লাস করব। আমাদের আজকের ক্লাসের যে শিরোনাম কর্মমুখী রসায়ন। ঠিক আছে, আমরা জানি প্রথম পত্রের সর্বশেষ অধ্যায়। এই অধ্যায়টি আমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে কিছু পুনর্বিন্যাসকৃত হয়েছে। সো আমরা প্রথমে দেখে নেই পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি সেই আলোকে আমাদের বিষয়বস্তু কি কি রয়েছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের বিষয়বস্তু রয়েছে হচ্ছে খাদ্য নিরাপত্তা ও রসায়ন। দ্বিতীয় বিষয় হচ্ছে অনুমোদিত প্রিজারভেটিভস এবং খাদ্য সংরক্ষণের কৌশল। এরপর আছে হচ্ছে মল্ট ভিনেগার প্রস্তুতি এবং ভিনেগার খাদ্যদ্রব্য কিভাবে সংরক্ষণ করে সেই সংরক্ষণ প্রণালীটা আমরা দেখব। এবং সর্বশেষ ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ করলে কি কি সুবিধা পাওয়া যায় বা এর গুরুত্ব কি সেই বিষয়টা আমরা সর্বশেষ আলোচনা করব। এবং এই অধ্যায়ে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে আমরা আরেকটু বিষয় দেখতে পাচ্ছি। ব্যবহারিক অংশে রয়েছে হচ্ছে গিয়ে ভিনেগার প্রস্তুতি। ঠিক আছে, তো ব্যবহারিক অংশের মধ্যে আমাদের ওই যে আমরা যখন থিওরিটিক্যাল ক্লাস করব তখনই হচ্ছে ব্যবহারিকের অংশটা চলে আসবে। এটা ব্যবহারিক ক্লাসেরটা এভাবেই কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এই অধ্যায়টা অনেকগুলো বিষয় ছিল, কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস হওয়ার কারণে অনেক বিষয় এখান থেকে বাদ চলে গেছে। যেমন হচ্ছে তোমরা যদি এই অধ্যায়টার নাম তো আমরা নিশ্চয়ই জেনে গেছি, তাই না? কর্মমুখী রসায়ন। সো কর্মমুখী রসায়ন বইটার ওই অধ্যায়টা যদি আমরা স্টাডি করি অনেক কিছু জানতে পারতাম। আমরা ছোটোখাটো একটা ইন্ডাস্ট্রি দেওয়ার মতো, ইন্ডাস্ট্রি বলতে আসলে ছোটোখাটো একটা বিজনেস শুরু করার মতো আমাদের আইডিয়া হয়ে যেত যে কীভাবে একটা বিজনেস স্টার্ট করা যায়, স্টার্ট আপ বিজনেস যেটা। কীভাবে এই অধ্যায়ের মধ্যে আমাদের অনেক কিছু ছিল। যেমন হচ্ছে গিয়ে আমাদের প্রসাধনী সামগ্রী ছিল, যেমন হচ্ছে গিয়ে মেহেদি তৈরি। আমরা বাজারে যে মেহেদিগুলো কিনতে পারি এই মেহেদিগুলো হচ্ছে গিয়ে তৈরি করা হয় কিভাবে সেটার একটা প্রসেস দেয়া আছে। এরপর হচ্ছে গিয়ে আমরা আফটার শেভ তৈরি করতে পারি ছেলেদের ক্ষেত্রে, যারা শেভ করো বা শেভ করার পরে আমরা যেন এটা ব্যবহার করলে খুব একটা ফ্রেশ ভাব আসছে, ভালো লাগবে। আফটার শেভ প্রস্তুত করা। এরপর হচ্ছে মেয়েদের জন্য কিছু লিপস্টিক তৈরি করার পদ্ধতি আছে, গোলাপ জল তৈরি করার পদ্ধতি আছে। এরপর হচ্ছে গিয়ে আমাদের আরও হচ্ছে গিয়ে এই যে কোল্ড ক্রিম, শীতের সময় আমরা যে ক্রিমগুলো ব্যবহার করি সেগুলো প্রস্তুত করার একটা প্রসেস রয়েছে। সো সবগুলো প্রসেসই আমরা আলোচনা করতাম হয়তো যদি পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি না থাকতো। ওকে, যাক, আমরা আরও দু একটা বিষয় হচ্ছে ফুড প্রসেসিং, ফুড কীভাবে প্রসেস করা যায়। যেমন হচ্ছে এখন আমের সিজন যাচ্ছে, তো আম দিয়ে আমরা কি কি করতে পারি, কি কি তৈরি করে রাখতে পারি, যেটা অনেক সময় লম্বা সময় পর্যন্ত আমরা এটা ব্যবহার করতে পারি। আম যেমন একটা বিষয় আমরা সবাই জানি, তাই না? আমকে সংরক্ষণ করা যায় আচার হিসেবে। সো আচার কীভাবে তৈরি করা যায়, আচার ছাড়াও আরও অনেক কিছু করা যায়, এগুলোর প্রসেস এখানে আছে। ঠিক আছে, তো আমরা চলে যাই। আমরা হচ্ছে গিয়ে আমাদের এই পাঠ্যসূচির আলোকে কি কি বিষয় থাকবে সেগুলি আমরা আজকের ক্লাসে স্টাডি করব। ওকে, প্রথমে খাদ্য নিরাপত্তা বলতে কি বুঝি। পাঠ্যসূচির প্রথম যে টপিক খাদ্য নিরাপত্তা বলতে আমরা কি বুঝি। ডেফিনেশনটা আমরা যদি তোমাদের কাছ থেকে জানতে চাই খাদ্য নিরাপত্তা বলতে কি বুঝো, তখন তুমি বলবা খাদ্য নিরাপত্তা বলতে আমরা কি বুঝি, ভেজাল মুক্ত খাদ্য, যুক্ত না, মুক্ত খাদ্য, ভেজাল মুক্ত খাদ্য, ফরমালিনবিহীন খাদ্য, তাই না? এই বিষয়গুলো বুঝবো। কিন্তু ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন FAO এর মতে খাদ্য নিরাপত্তা তিনটি বিষয় নিশ্চিত যদি আমরা করতে পারি, তিনটি বিষয় নিশ্চিত করব, তাহলে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। যেমন প্রথম বিষয় হচ্ছে পর্যাপ্ত খাদ্য থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে। অল্প থাকলে হবে না, আমি আজকে খেলাম কালকে খেতে পারবো না, বা এক সপ্তাহ পর্যন্ত আমাদের অনাহারে থাকতে হবে। এই অবস্থাটা পর্যাপ্ত খাদ্য নির্দেশ করে না। যেমন হচ্ছে ফিলিস্তিনে যে অবস্থা এখন দাঁড়িয়েছে, তাদের কিন্তু পর্যাপ্ত খাদ্য নেই। তারা কিন্তু
অনাহারে থাকছে, তাই না? তাহলে তাদের খাদ্য নিরাপত্তা এখন নেই। এরপর হচ্ছে গিয়ে আমাদের পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য। দ্বিতীয় বিষয় হচ্ছে পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য। পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য বলতে আমরা কি বুঝি? যে এই খাদ্য গ্রহণ করলে আমাদের বডি আমাদের হচ্ছে গিয়ে ভালো থাকবে, সুস্থ হবে এবং দেহের গঠনে কাজ করবে, দেহ গঠনে ভূমিকা রাখবে, সেই খাদ্যগুলো হচ্ছে গিয়ে পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য বলবো আমরা, তাই না? শুধু আমরা কার্বোহাইড্রেট খেয়ে থাকতে পারবো? যেমন ভাত খেলাম আজকে, সকালে ভাত খেয়েছি, দুপুরে ভাত খেয়েছি, রাতে ভাত খেয়েছি, ভাতের সঙ্গে কোনো সবজি বা প্রোটিনের কোনো উৎস ছিল না, যেমন হচ্ছে গিয়ে আমাদের এই যে মাছ, গোশত, হ্যাঁ, ডিম ইত্যাদি কিছুই ছিল না, শুধু ভাত ছিল। তাহলে ভাত খেয়ে থাকা যায় না, তাই না? আমাদের কার্বোহাইড্রেট শক্তি যোগাবে, কিন্তু দেহের গঠন যদি না হয় তখন কিন্তু আমরা হচ্ছে টিকে থাকতে পারবো না, তাই না? ওকে, 3 নম্বর বিষয় হচ্ছে নিরাপদ খাদ্য। নিরাপদ খাদ্য একটু আগে আমরা যেগুলো বলেছিলাম খাদ্য নিরাপত্তার শুরুতে, সেগুলোই হচ্ছে নিরাপদ খাদ্য, যে খাদ্য খেলে আমার দেহের কোনো ক্ষতি হবে না। ওকে, তো এই বিষয়গুলো হচ্ছে কি আমাদের খাদ্য নিরাপত্তা বলতে কি বুঝি, বা খাদ্য নিরাপত্তা কি আসলে আমরা বলবো পর্যাপ্ত খাদ্য, পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য এবং নিরাপদ খাদ্য। এই 3টা আমরা যদি নিশ্চিত করতে পারি কোনো মানুষের জন্য, তাহলে আমরা বলবো খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। ওকে, তাহলে খাদ্য নিরাপত্তার ডেফিনেশন আমরা কিভাবে দিব? পর্যাপ্ত পুষ্টিগুণ সম্পন্ন নিরাপদ খাদ্য নিশ্চিত হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। বা খাদ্য নিরাপত্তা বলতে আমরা 3টি বিষয়কে একত্রে বুঝি, যেমন হচ্ছে পর্যাপ্ত পুষ্টিগুণ সম্পন্ন ও নিরাপদ খাদ্য। আমি আশা করি সবাই বুঝতে পেরেছি, তাই না? এটা সংজ্ঞাতে আমরা দিতে পারবো, তাই না? এখন খাদ্য নিরাপত্তা আমি নিশ্চিত করতে চাই, তাহলে এতে রসায়নের কোনো ভূমিকা আছে কিনা? আমাদের টপিক যেটা ছিল সংক্ষিপ্ত সিলেবাস, সেটা ছিল কিন্তু খাদ্য নিরাপত্তা ও রসায়ন, তাই না? রসায়নের ভূমিকা। তাহলে রসায়নের ভূমিকা কি? আমরা এই ভূমিকাগুলো হচ্ছে গিয়ে স্টাডি করি। যেমন হচ্ছে পর্যাপ্ত খাদ্যের ক্ষেত্রে আমরা পর্যাপ্ত খাদ্য যদি পেতে চাই তাহলে কি কি করতে হবে আমাদের? খাদ্য উৎপাদন ব্যবস্থাপনায় আমরা কিন্তু কিছু পরিবর্তন নিয়ে আসতে পারি। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের সার ব্যবহার করলাম। সার ব্যবহার করলে কি হবে? খাদ্যের ফলন ভালো হবে, তাই না? ফসলের উৎপাদন ভালো হবে। কীটনাশক ব্যবহার করলাম। কীটনাশক ব্যবহার করলে কি হবে? পোকামাকড় হবে না, তাহলে ফলন ভালো হবে। এরপর উন্নত জাত উদ্ভাবন করলাম আমরা, যে জাত হচ্ছে গিয়ে কম সময়ে অনেক বেশি ফলন দিবে বা একই সময়ে অনেক বেশি পরিমাণ ফলন দিবে, উন্নত জাত উদ্ভাবন করলাম। হ্যাঁ, তাহলে এগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি, কিভাবে নিশ্চিত করব? রসায়নের ব্যবহারের মাধ্যমে, তাই না? রসায়ন আমরা প্রয়োগ করব, তাহলে এই বিষয়গুলো আমরা এখানে নিয়ে আসতে পারবো। ওকে, তারপর নেক্সট টপিক হচ্ছে গিয়ে আমাদের পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য। এটা কিভাবে নিশ্চিত করা যায়? যেমন হচ্ছে আমাদের খাদ্যের মধ্যে অনেক ধরনের উপাদান থাকে, ভিটামিন থাকে। খাদ্যের সুষম খাদ্যের কয়টা উপাদান? রাইট, 6টা উপাদান। এই উপাদানগুলো যে খাদ্যে প্রয়োজন সে খাদ্যে অ্যাড করব, যে খাদ্যে যে উপাদানটা কম আছে সেই খাদ্যে সেই উপাদানটাকে অ্যাড করার একটা চেষ্টা করতে হবে। হ্যাঁ, তো আমরা এগুলো কিভাবে করতে পারি? আমরা হচ্ছে গিয়ে সারের মাধ্যমে উদ্ভিদকে দিতে পারি, তাই না? তাহলে যেমন হচ্ছে গিয়ে উদ্ভিদ হচ্ছে গিয়ে কিছু কিছু উদ্ভিদ পটাশিয়াম অ্যাবজর্ব করে, তাই না? ওই উদ্ভিদকে পটাশিয়াম সমৃদ্ধ খাবার মানে সার যদি আমি বেশি পরিমাণে দিই, তাহলে উদ্ভিদ কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম অ্যাবজর্ব করবে, সে তার ফলের মধ্যে সঞ্চয় করবে। হ্যাঁ, সেই খাদ্যটা আমরা যদি গ্রহণ করি তাহলে আমাদের পটাশিয়ামের যে চাহিদা আছে সেই চাহিদাটা কিন্তু পূরণ হয়ে যাবে এবং আমরা ভালো পরিমাণে পটাশিয়াম পেয়ে যাব, তাই না? এরকম একটা উদাহরণ সয়াবিন তেল। তোমরা সয়াবিন তেলের বোতল যদি দেখো, লেখা আছে ভিটামিন এ ফর্টিফাইড, মানে ভিটামিন এ এই বোতলের মধ্যে যোগ করা আছে। হ্যাঁ, তাহলে ভিটামিন এ কোত্থেকে আসলো? এটা অ্যাড করা হয়েছে আর্টিফিশিয়ালি, হ্যাঁ, রাসায়নিক পদ্ধতির মাধ্যমে ভিটামিন এ যোগ করা হয়েছে। তারপর আমরা যদি বলতে পারি যেমন খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড আমরা লবণ হিসেবে ব্যবহার করি। আগে সবসময় সোডিয়াম ক্লোরাইড আমরা ব্যবহার করতাম সাধারণ লবণ হিসেবে, হ্যাঁ, খাদ্য লবণ হিসেবে, কিন্তু দেখা গেল যে আয়োডিনের অভাবে মানুষের গলায় গলগণ্ড রোগ হয়, গলায় এই পরিমাণ ফুলে যায়, বড় হয়ে যায়। এই যে এখানে যে থাইরয়েড গ্ল্যান্ড মনে হয় মেবি, হ্যাঁ, এটা বড় হয়ে যায়।
তো তখন কি হয়, এটা দেখতে মানে সৌন্দর্য থাকে না, দেখার সৌন্দর্য থাকে না, দেখতে খারাপ লাগে। তাই কি করা হলো, এটার পেছনের রোগ কারণ খুঁজে বের করা হলো এবং দেখা গেল আমরা যদি এর মধ্যে আয়োডিন দেই, মানে আমরা আয়োডিন নেই খাবারের মধ্যে, তাহলে কি হয়, এই গলগণ্ড রোগটা আর হয় না। আয়োডিনের অভাবে হয়, তাই না, গলগণ্ড রোগটা তোমরা জানো সবাই। তাহলে আয়োডিন দিলে হয় না। তাহলে খাদ্য লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের সাথে কি করা হলো, কিছু পরিমাণে আয়োডিন মিক্স করা হলো, আয়োডিনযুক্ত লবণ। এখন সব বাজারে যে লবণগুলো পাওয়া যায় সবাই আয়োডিন যোগ করে। আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে গিয়ে আমরা খোলা লবণ খেতাম, আমার যতটুকু মনে পড়ে। হ্যাঁ, সব অংশ না, প্রথম যখন হচ্ছে কিছু কিছু মনে পড়ে, কিছু কিছু সময় আমরা খোলা লবণ খেয়েছি। তো ওই খোলা লবণে কোনো আয়োডিন ছিল না। হ্যাঁ, এরপরই হচ্ছে কি আয়োডিন যুক্ত করার একটা চলে আসছে। ওকে, তাহলে এইভাবে আমরা খাদ্যের মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য তৈরি করতে পারি, বা পুষ্টিগুণ যেন নিশ্চিত হয় সেটা আমরা এনশিওর করতে পারি রসায়নের প্রয়োগের মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমরা দুইটা গেল, কি গেল, পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য আমরা পেলাম। এখন এর আগে আমরা পড়েছি পর্যাপ্ত খাদ্য, দুটোতেই রসায়নের পর্যাপ্ত ভূমিকা রয়েছে। এরপর আমরা লাস্ট যে টপিক এই খাদ্য নিরাপত্তার, সেটা হচ্ছে নিরাপদ খাদ্য। নিরাপদ খাদ্য বলতে আমরা কি বুঝি, আমরা নিশ্চয়ই জানি, হচ্ছে যে সকল খাদ্যের মধ্যে ভেজাল থাকবে না, তারপরে দেহ গঠনে ভূমিকা রাখবে এবং দেহের জন্য কোনো ক্ষতিকর উপাদান থাকবে না। এই বিষয়গুলোকে যদি হয় তাহলে আমরা খাদ্যকে নিরাপদ খাদ্য বলবো। খাদ্য নিরাপত্তা না, কিন্তু কি খাদ্য, নিরাপদ খাদ্য, ভেজাল মুক্ত, আর কি বললাম, দেহ গঠনের জন্য কোনো দেহ গঠনে কার্যকর ভূমিকা রাখবে, দেহের কোনো ক্ষতিকর উপাদান নেই। এই তিনটা বিষয় হচ্ছে আমাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করবে। তো রসায়নের ভূমিকা কি, নিরাপদ খাদ্য যদি এগুলো হয় তাহলে রসায়নের ভূমিকা কি আছে এই তিনটে বিষয়ের মধ্যে। আমরা যেমন চিন্তা করতে পারি, খাদ্য উৎপাদন ব্যবস্থাপনায় আমরা মান নিয়ন্ত্রণ করব। কোনগুলো, ভেজাল যেন না আসে। ভেজাল তো আমরা বুঝি, তাই না, যেমন হচ্ছে 28 চালের মধ্যে হচ্ছে গিয়ে হীরা চাল যোগ করে দিলে কি হয়ে যাবে, ভেজাল চাল, তাই না। সয়াবিন তেলের মধ্যে একটু সরিষা তেল দিয়ে দিল, সরি উল্টা ঘটনা, সরিষা তেল দামি তেল, এর মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিল কম দামি তেল, তাহলে কি হবে, তেলটা ভেজাল হয়ে যাবে। সো এরকম কোনো কিছু ভেজাল যেন না থাকে সেই ব্যাপারটা আমরা নিশ্চিত করব। সব ভেজাল কিন্তু দেহের জন্য ক্ষতি করে এরকম না। সয়াবিন তেল আর সরিষা তেল মিক্স করলে দেহের জন্য কোনো ক্ষতি হবে না, কিন্তু আমরা চিন্তা করছি যেটা আমি বেশি টাকা দিয়ে কম দামি জিনিস কিনে নিচ্ছি, তাই না। এই হচ্ছে ভেজালের ব্যাপারটা। তো আমরা মান নিয়ন্ত্রণ করব যেন হচ্ছে আমাদের ওই তিনটা কথা, কি তিনটা কথা, উপরে আমাদের আছে ভেজাল মুক্ত, ক্ষতিকর উপাদান নেই, আর হচ্ছে দেহ গঠনে কার্যকর ভূমিকা রাখবে। এরপর আমরা আরও নিয়ন্ত্রণ করিনি, খাদ্যের নিরাপদ খাদ্যের জন্য খাদ্য যেন বিনষ্ট হওয়া থেকে রক্ষা হয়, খাদ্য যেন নষ্ট না হয়। এরপর হচ্ছে খাদ্যে অনুমোদিত প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষক আমরা যোগ করব। অনুমোদিত প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষক, যেগুলো ব্যবহার করলে আমাদের খাদ্য অনেক দিন পর্যন্ত সংরক্ষিত থাকবে। ওকে, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের খাদ্য নিরাপত্তায় রসায়নের ভূমিকা। সব জায়গায় আছে না রসায়নের ভূমিকা, সব জায়গায় আছে। আমাদের পর্যাপ্ত খাদ্য উৎপাদনে আমরা রসায়ন প্রয়োগ করব, পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য উৎপাদনে রসায়ন প্রয়োগ করব, এবং খাদ্যকে সেফ রাখতে আমরা রসায়ন প্রয়োগ করব, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা এখন পর্যন্ত যা পড়লাম সেই অংশগুলোকে যদি আমরা একটা প্রশ্নের মধ্যে নিয়ে আসি, তাহলে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন, খাদ্য নিরাপত্তা কি, ডেফিনেশন আমরা পেয়ে আসছি একটু আগে। খাদ্য নিরাপত্তা বলতে কি বুঝি, ক আর খ দুইটা প্রশ্নই কিন্তু একই ধরনের। হ্যাঁ, দুই আসলে একটু বড় করে লিখতে হবে কিছু ভূমিকা সহকারে। আর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে রসায়নের ভূমিকা কি, সেই বিষয়গুলো আমরা অ্যাড করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের এটা কোন অংশ গেল, এটা গেল হচ্ছে আমাদের খাদ্য নিরাপত্তা। এখন আমরা এখানে একটু আগে আমরা হচ্ছে গিয়ে বলেছিলাম কি, যে খাদ্য বিনষ্ট হওয়া, নষ্ট হয়, এটা যেন নষ্ট না হয়। খাদ্য নষ্ট হয় কেন এটা জানতে হবে আগে, তাই না। খাদ্য নষ্ট হওয়ার জন্য দায়ী কোন কোন উপাদানগুলো রয়েছে সেগুলোকে আমরা আগে চিনে নিই। যেমন খাদ্য বিনষ্ট হওয়ার বিভিন্ন নিয়ামকের মধ্যে আমরা কিছু নিয়ে আসি। খাদ্যের আর্দ্রতা,
আর্দ্রতা বুঝি তো, খাদ্যের মধ্যে কি পরিমাণ পানি আছে। খাদ্যের আর্দ্রতা যদি বেশি থাকে তাহলে কি হবে, অণুজীব ছোট ছোট যে ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো খুব দ্রুত জন্মাবে। এরপর পরিবেশ যদি আর্দ্র হয়, আর্দ্রতা থাকে পরিবেশে, ভালো আর্দ্রতা থাকে, আমরা মনে হয় জানি তাই না, ছত্রাক কোন পরিবেশে জন্মায়, স্যাঁতসেঁতে পরিবেশে ছত্রাক জন্মায় তাই না। স্যাঁতসেঁতে পরিবেশে আমাদের হচ্ছে গিয়ে অন্ধকারাচ্ছন্ন জায়গায় ছত্রাক জন্মায়, আমরা জানি বায়োলজি থেকে তাই না। এরপর খাদ্যের পিএইচ 4 থেকে 9 পর্যন্ত যদি থাকে তাহলে আমরা বলবো এই খাদ্যটা অণুজীব জন্মানোর জন্য উপযুক্ত। তাহলে পিএইচকে কম বেশি করে রাখলে খাদ্য নিরাপদ রাখা যাবে তাই না। এরপর বাতাসের অক্সিজেন অনেক সময় খাদ্যের সাথে বিক্রিয়া করে, খাদ্যের জারণ ত্বরান্বিত করে, খাদ্য নষ্ট হয়। এরপর হচ্ছে গিয়ে তাপমাত্রা, অতি উচ্চ তাপমাত্রা অতি নিম্ন তাপমাত্রাতেও নষ্ট হয়। তোমরা নিজেরা কেউ ডিম ভেজেছো? যদি ভেজে থাকো, ক্লাস 6-এ 7-এ পড়লে হয়তো ডিম ভাজার একটা অংশ ছিল তাই না, বাস্তবমুখী কিছু শিক্ষা কিভাবে ডিম ভাজতে হয়। তো এই ডিম ভাজা যদি ভেজে থাকো তাহলে এখানে কিন্তু আমরা খাদ্যের যে প্রোটিনটা আছে প্রোটিনটাকে কিন্তু ডিন্যাচার্ড করে দিই, তার যে স্বাভাবিক যে বৈশিষ্ট্য আছে এটাকে কিন্তু আমরা একটুখানি নষ্ট করে ফেলি তাই না। নষ্ট ওই হিসেবে নষ্ট না যে খাদ্য আকারে গ্রহণ করা যাবে না, হ্যাঁ, প্রোটিনটাকে আমরা হচ্ছে নষ্ট করে ফেলি, তার যে ক্যারেক্টারিস্টিক্স আছে। ওকে, তারপর হচ্ছে গিয়ে অতি উচ্চ তাপমাত্রা দিলে প্রোটিনটা এই অবস্থা চলে আসে। আচ্ছা, এরপর হচ্ছে খাদ্যের মধ্যে অণুজীবের উপস্থিতি। আগে থেকে যদি খাদ্যের মধ্যে অণুজীব থাকে তাহলে খাদ্য দ্রুত নষ্ট হবে তাই না। এবং খাদ্য নষ্ট হওয়ার সাথে কি হবে, খাদ্য পচন ধরার সাথে এখানে বিষক্রিয়া তৈরি করবে তাই না, ফুড পয়জনিং হবে এই খাদ্যটা গ্রহণ করলে। তাহলে আরেকটা বিষয় অবস্থান্তর ধাতুর উপস্থিতি। আমরা অবস্থান্তর ধাতুর সংজ্ঞা পড়ে আসছি 4র্থ অধ্যায়ে তাই না, রাইট, 3 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়ে আমরা পড়ে আসছি অবস্থান্তর ধাতুর একটা বৈশিষ্ট্য আছে, তারা কি হিসেবে কাজ করে, প্রভাবক হিসেবে কাজ করে। প্রভাবক কি ধরনের প্রভাবক, বিক্রিয়া করে। এখানে কি হয়, খাদ্যের মধ্যে যে বিভিন্ন উপাদান রয়েছে সেই উপাদানের সাথে বিক্রিয়া করে প্রভাবক বিক্রিয়া ত্বরান্বিত করতে সাহায্য করে, খাদ্য বিনষ্ট হয়। আচ্ছা, তাহলে এই সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোনটা খাদ্য বিনষ্টের জন্য মূল কারণ, দায়ীকে আমরা এক কথায় বলবো অণুজীব। অণুজীব হচ্ছে খাদ্য বিনষ্টকরণের জন্য মূল দায়ী। সো অণুজীব কিভাবে খাদ্য বিনষ্ট করে আমরা ছোট্ট একটা ফিগার দেখি। এখানে হচ্ছে গিয়ে আমাদের প্রতি ঘন্টা 5, 10, 15 ঘন্টায় দেয়া আছে এই সময়ে খাদ্য মধ্যে অণুজীব কি পরিমাণে রয়েছে তাই না। ওয়াই অক্ষ বরাবর আমরা দিয়েছি 10-এর পাওয়ার, হ্যাঁ, 2, 4, 6 10-এর পাওয়ার থাকবে এগুলো। ওকে, আচ্ছা, লং ফেজ দিয়ে আমরা যেটা বোঝাচ্ছি যে ব্যাকটেরিয়ার গ্রোথ শুরু হয়নি, ব্যাকটেরিয়া নিজের জন্য অনুকূল পরিবেশ পাচ্ছে না। ওকে, কিন্তু যখনই অনুকূল পরিবেশ হয়ে গেল তখনই 5 ঘন্টার মধ্যে দেখা গেল কিছু সময় জুড়ে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা পেয়ে গেলাম যে কিছু অণুজীব তৈরি হয়ে গেছে। এরপর আবার হচ্ছে যখন 10 ঘন্টায় যায় আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 10-এর পাওয়ার 2 থেকে 10-এর পাওয়ার 4-এ চলে গেছে 10 ঘন্টার মধ্যে তাই না। 10 ঘন্টা না, আর একটু কম সময় হবে, 8 ঘন্টা। আমরা লেখো যদি ভালো করে একটু খেয়াল করি তাই না। তো এরপরে হচ্ছে গিয়ে 10 ঘন্টা 15 ঘন্টায় দেখা যাবে 10 পাওয়ার 6 লেভেলে চলে গেছে, অনেক পরিমাণে অণুজীব জন্মায় যাবে তাই না। তো এই জন্যে আমরা অণুজীব জন্মানোর অনুকূল পরিবেশ পেয়ে গেছি তাই না। যেমন ভাতের কথা বলি, ভাতের ভেতরে আর্দ্রতা কেমন, ভাতে কিন্তু পানি অনেক বেশি পরিমাণে থাকে তাই না। আচ্ছা, ভাত আমি সকালে রান্না করলাম 10টার দিকে রান্না করলাম, একটা বোলে করে ডাইনিং টেবিলে রেখে দিলাম, খাওয়ার কথা ছিল খেতে পারিনি, চলে গেলাম। দুপুরে এসে খাওয়ার কথা ছিল তাও খেতে পারিনি। রাতে বা সন্ধ্যার দিকে এসে যদি আমি ভাতটা খেতে চাই গরমের দিনে কি অবস্থা হবে চিন্তা করতে পারছি তাই না। ভাতটা কি হয়ে যাবে, নরম হয়ে যাবে। কেন নরম হলো জানো কি তোমরা, খাদ্যের আর্দ্রতা বেশি, পরিবেশের আর্দ্রতাও বেশি, তাপমাত্রা ব্যাকটেরিয়া জন্মানোর অনুকূলে, সবগুলো বিষয় কি করে আমাদের হচ্ছে কি খাদ্যকে
খাদ্যের ভেতর অণুজীব জন্মাতে সাহায্য করে, গ্রোথ অ্যাক্সিলারেট হয়ে যায়, হ্যাঁ, তখন দ্রুত জন্মায় অণুজীব। এই অবস্থায় কি হয়, খাদ্য নষ্ট হয়ে যায়, মানে আমার ভাতটা কিন্তু সন্ধ্যাবেলা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, এই নিয়ামকগুলো ছিল। তো এখন এই খাদ্য নষ্ট হলে আমাদের সমস্যা কি? কোনো সমস্যা আছে? যদি খাদ্য নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ফুড সিকিউরিটি, যেটা পর্যাপ্ত খাদ্য পাবো না আমরা, পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য থাকবে না, নিরাপদও থাকবে না খাদ্য, তাই না? ফুড সিকিউরিটি বিনষ্ট হবে। তো এই অবস্থায় আমরা কি করব? তাহলে খাদ্যকে আমাদের সেভ করতে হবে, সংরক্ষণ করতে হবে, যেন নষ্ট না করে, অণুজীব যেন আসতে না পারে, হ্যাঁ। তাহলে আমরা কি করব? খাদ্য সংরক্ষণ করব। ওকে, আমরা খাদ্য কিভাবে সংরক্ষণ করতে পারি এটা আমরা এখন দেখব। খাদ্য সংরক্ষণ করার আগে আমরা জেনে নেই কি কি উপায়ে খাদ্য সংরক্ষণ করা যায়। খাদ্য সংরক্ষণ করার জন্য আমরা খাদ্য সংরক্ষণ করার জন্য ফ্রিজারে সংরক্ষণ করতে পারি, ফ্রিজের মধ্যে, হ্যাঁ। এরপর গিয়ে শুষ্ককরণ করে সংরক্ষণ করতে পারি। আরেকটা উপায় হচ্ছে প্রিজারভেটিভস ব্যবহার, ঠিক আছে। এগুলো খাদ্য যেন নষ্ট না হয় তার জন্য আমরা এই ব্যবস্থাগুলো করতে পারি। ওকে, প্রথমে আমরা কয়টা উপায় বললাম? এখানে 3টা উপায়ে খাদ্য সংরক্ষণ করব। আরও প্রসেস আছে যেগুলো সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে, হ্যাঁ। সো এগুলো নিয়ে আমরা আলোচনা করব না। আমরা এই 3টা বিষয় নিয়ে আলোচনা করব: ফ্রিজারে সংরক্ষণ, শুষ্ককরণ, প্রিজারভেটিভস ব্যবহার, কোটাজাতকরণ আছে, আরও অনেক প্রসেস আছে। সো আমরা এই 3টা নিয়ে আলোচনা করি, 3টা উপায়, হ্যাঁ। আমরা আজকের ক্লাসে আলোচনা করব গিয়ে 3টা অপশনই আলোচনা করব। ওকে, প্রথমে ফ্রিজে খাদ্য সংরক্ষণ বিষয়টা কি হতে পারে? তোমরা নিজেরা কেউ বলতে পারো ফ্রিজে কিভাবে খাদ্য সংরক্ষণ করি? একটু আগে আমি বললাম না, সকালে ভাত রান্না হয়ে আছে, ডাইনিং টেবিলে আছে, আমি দ্রুত বের হয়ে আসছি কোনো কাজে, তাই খেতে পারিনি। ওই সময়টায় খাদ্যটাকে নিয়ে যদি আমি ফ্রিজে রেখে দিতাম তাহলে আমার খাদ্যটা কিন্তু নষ্ট হতো না। আমি সন্ধ্যার সময় এসে কিন্তু খাবারটা খেয়ে নিতে পারতাম, তাই না? ভালোই থাকতো, হ্যাঁ। তো নর্মাল ফ্রিজারে আমরা কিছু খাদ্য সংরক্ষণ করতে পারি, যেমন 0 to 4 ডিগ্রি সেলসিয়াস, -4 না, এটা 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। কোথায় রাখবো আমরা? নর্মাল ফ্রিজারে, হ্যাঁ। নর্মাল ফ্রিজার আমাদের ফ্রিজের তো 2টা পার্ট আছে জানি আমরা, তাই না? এটা ব্যাখ্যা করার কিছু নাই। এখানে আমরা কোন ধরনের খাবার সংরক্ষণ করব? খুবই অল্প সময় সংরক্ষণ করতে হবে, যেমন সকাল থেকে দুপুর অথবা সকাল থেকে সন্ধ্যা, ওভারনাইট না, হ্যাঁ। 24 ঘন্টা যেন পার হয়ে না যায় এরকম খাদ্য রাখা যাবে না। 24 ঘন্টার আগেই খেয়ে ফেলবো এরকম খাদ্যগুলো আমরা নর্মালি রাখবো, হ্যাঁ। ওকে, প্রসেস ফুড যদি হয়, ফ্রুটসের জন্য ব্যাপারটা কিন্তু আলাদা, শাকসবজির জন্য কিন্তু ব্যাপারটা আলাদা, হ্যাঁ। নর্মালি আরও কিছুদিন বেশি সংরক্ষণ করা যায়, 2-3 দিনও রাখা যেতে পারে নর্মাল ফ্রিজারে। ওকে, সো নর্মাল ছাড়া ফ্রিজের আরেকটা পার্ট আছে, এটা কোনটা? এটা ডিপ ফ্রিজিং, তাই না? সো ডিপ ফ্রিজিংটা কি? ডিপ ফ্রিজিংটা 5 থেকে -5 ডিগ্রি সেলসিয়াস থেকে -18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, অতি নিম্ন তাপমাত্রা এগুলো, হ্যাঁ। এই নিম্ন তাপমাত্রাতে কি হয়? নিম্ন তাপমাত্রাতে আমরা গিয়ে যেমন মাছ, গোশত, হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলো কিন্তু আমরা ডিপে সংরক্ষণ করি, তাই না? ডিপে সংরক্ষণ করলে কি হয়? এই নিম্ন তাপমাত্রাতে আমাদের যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো একেবারে ইনার্ট হয়ে যায়, কাজ করতে পারে না। কি কাজ করবে ব্যাকটেরিয়া? আবার সে নিষ্ক্রিয় হয়ে পড়ে, আমরা বলছি এই হিসেবে সে খাদ্য গ্রহণ, বংশবৃদ্ধি করতে পারবে না, নিষ্ক্রিয় হয়ে থাকবে, হ্যাঁ। যেমন ভালুক শীতনিদ্রায় যায় না, ব্যাকটেরিয়াকে আমরা ফ্রিজে রেখে দেই, সেও শীতনিদ্রায় চলে যায়, হাইবারনেশনে চলে যায়, বুঝতে পারছি? আচ্ছা, ব্যাকটেরিয়া অনেক খেয়ে দিয়ে পেট ভরে গেলে তখন তাদেরকে আমরা ডিপে রেখে দিই, হ্যাঁ, আমরা হাইবারনেশনে চলে যাই। যাই হোক, আমরা এই ডিপ ফ্রিজিংয়ে এই 2টা উপায়ে খাদ্য সংরক্ষণ করব, ফ্রিজারে সংরক্ষণ করি। ডিপে আমরা কতদিন খাদ্য সংরক্ষণ করব? আমাদের যে খাদ্যগুলো 1 সপ্তাহ 2 সপ্তাহ জুড়ে সংরক্ষণ করতে হয়, এরকম খাদ্য যদি হয় তাহলে আমরা ডিপে সংরক্ষণ করব।
ওকে, আচ্ছা, ডিপে সংরক্ষণ করার পর আমরা হচ্ছে পরের টপিকে চলে যাই। ফ্রিজারে সংরক্ষণের পরে আমাদের আছে হচ্ছে গিয়ে শুষ্কীকরণ বা শুষ্ককরণ, খাদ্যকে শুকিয়ে সংরক্ষণ করা। কিভাবে শুকিয়ে সংরক্ষণ করব? শুকিয়ে সংরক্ষণ করার আগে আমাদের কিছু বিষয় হচ্ছে গিয়ে এখান থেকে আগে আয়ত্ত করতে হবে। কি কি বিষয় আয়ত্ত করব? আমরা হচ্ছে পানি সক্রিয়তা নামে একটা টার্ম চিন্তা করি। পানি সক্রিয়তা। পানি সক্রিয়তা কি? পানি সক্রিয়তা হচ্ছে খাদ্যের মধ্যে পানি, বাতাসের মধ্যে পানি, এই দুইটার অনুপাত কেমন, কি অনুপাতে আছে। ওকে, এটা হচ্ছে পানি সক্রিয়তা। পানি সক্রিয়তা কেমন হওয়া চাই? ব্যাকটেরিয়ার জন্য 0.9 চাইতে বেশি হতে হবে, তাহলে ব্যাকটেরিয়া অনুকূল পরিবেশ পাবে এবং সে গ্রো করবে, হ্যাঁ, বংশবৃদ্ধি করবে, জন্মাবে। হ্যাঁ, আচ্ছা, এরপর ইস্ট বা ছত্রাক আমরা যদি চিন্তা করি, দুটোই আছে। এদের জন্য আমাদের হচ্ছে পানি সক্রিয়তা 0.8 এর বেশি হতে হবে। 0.8 এর বেশি যদি হয় তাহলে ইস্ট, ছত্রাক এগুলো জন্মাবে। ইস্ট কি? ছত্রাক। বায়োলজি থেকে বলতে পারো ইস্ট এক ধরনের ছত্রাক, তাই না? সো ইস্ট জন্মানোর জন্য 0.8 এর বেশি। আমরা শুষ্কীকরণ পড়তেছি, খাদ্যকে শুকাবো, তাহলে কতটুকু পানি কমাতে হবে? খাদ্যের পানি কমাতে হবে এই পরিমাণ। ওয়াটার অ্যাক্টিভিটি বিলো 0.6 রাখতে হবে, তাহলে কি হবে? ব্যাকটেরিয়া জন্মাতে পারবে না। ব্যাকটেরিয়া না জন্মালে খাদ্য নষ্ট হবে? খাদ্য নষ্ট হবে না। আমরা তো বলেছি খাদ্যের প্রধান শত্রুকে অণুজীব। অন্যান্য উপাদান আছে কিন্তু প্রধান হচ্ছে অণুজীব। এই অণুজীবগুলো খাদ্যকে আমাদের নষ্ট করে ফেলে, ঠিক আছে? সো আমরা এই খাদ্যগুলো এখন শুষ্কীকরণের কিছু আমরা চিত্র দেখি, কি কি আমরা শুষ্কীকরণ করতে পারি। যেমন বীজ, মূলা কেউ দেখছো শুকাইতে? কচু, কিশমিশ, শুটকি ইত্যাদি শুকিয়ে আমরা সংরক্ষণ করি, তাই না? এর মধ্যে কোনো প্রসেস নিজে শুকায়ে করছো কিনা খাদ্য সংরক্ষণ? যে কোনো একটা পদ্ধতি যেটা তুমি নিজে শুকিয়ে খাদ্য সংরক্ষণ করেছো, এরকম কিছু আছে? আমি করছি। আম কেটে টুকরো টুকরো করে রোদে শুকিয়ে সংরক্ষণ করা। আরেকটা তোমাদের সঙ্গে মিলে যাবে, বরই। হ্যাঁ, বরই শুকিয়ে সংরক্ষণ করা, তাই না? তো এগুলো হচ্ছে গিয়ে শুষ্কীকরণ, আমরা দৈনন্দিন ব্যবহার করি, ঠিক আছে? ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে প্রিজারভেটিভস ব্যবহার। হ্যাঁ, প্রিজারভেটিভস কি আমরা আগে জেনে নিই। প্রিজারভেটিভস হচ্ছে যে সকল পদার্থ খাদ্যে নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করলে খাদ্যের গুণাগুণ দীর্ঘ সময় অক্ষুণ্ণ থাকে। কি বললাম আমরা? যে সকল পদার্থ ব্যবহার করলে নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করতে হবে, খাদ্যের গুণাগুণ দীর্ঘ সময় ধরে অক্ষুণ্ণ থাকবে এবং নষ্ট হবে না, তাদের বলবো আমরা কি? প্রিজারভেটিভস। এটা কিন্তু আমরা জ্ঞানমূলকের জন্য পড়ে রাখবো। ওকে, যে সকল পদার্থ খাদ্যের নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করলে খাদ্যের গুণাগুণ দীর্ঘ সময় অক্ষুণ্ণ থাকে, তাদেরকে বলা হবে প্রিজারভেটিভস, ঠিক আছে? নেক্সট, প্রিজারভেটিভসকে আমরা ভাগ করি, প্রধানত প্রিজারভেটিভসকে আমরা দুই ভাগে ভাগ করব। হ্যাঁ, একটা হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভস আর একটা হচ্ছে কৃত্রিম প্রিজারভেটিভস। প্রাকৃতিক প্রিজারভেটিভস যেগুলো প্রকৃতিতেই পাওয়া যায়, অনেক প্রিজারভেটিভস আছে, আর কিছু আছে কৃত্রিম প্রিজারভেটিভস যেগুলো আমরা কেমিক্যাল প্রসেসের মাধ্যমে তৈরি করে খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে গিয়ে আমরা প্রাকৃতিক প্রিজারভেটিভ যেগুলো আছে সেগুলোকে আমরা একটু দেখে নিই। প্রাকৃতিক প্রিজারভেটিভস আমাদের খাদ্যের জন্য কি কি আছে? চিনি, লবণ, তেল, হলুদ, মরিচ, ধনিয়া, সব মশলার নাম বলার দরকার নেই। হ্যাঁ, আমরা লবণ, সোডিয়াম ক্লোরাইড পাবো খাদ্য সংরক্ষক হিসেবে, চিনি ব্যবহার করব, এরপর তেল ব্যবহার করব, রসুন ব্যবহার করব, ভিটামিন সি, ভিটামিন ই, এগুলো হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, প্রকৃতিতে থাকে, এগুলোকে আমরা খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করি, ঠিক আছে?
সো আমরা এখন প্রত্যেকটা বিষয় দেখব তারা কিভাবে খাদ্য সংরক্ষণের কাজে ব্যবহার করা যায় এদেরকে, ঠিক আছে? আমরা আজকের ক্লাস প্রাকৃতিক খাদ্য সংরক্ষকগুলো দিয়েই শেষ করব। ওকে, আচ্ছা, প্রাকৃতিক খাদ্য সংরক্ষক প্রথমে আমরা আসি সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ। এই খাদ্য লবণ কিভাবে খাদ্য সংরক্ষণ করে সেটা আমরা দেখি। খাদ্য লবণ দিয়ে খাদ্য সংরক্ষণের যে প্রক্রিয়াটা আছে সোডিয়াম ক্লোরাইড দিয়ে, সেটাকে আমরা বলি কিউরিং। কিউর, শুকানো। হ্যাঁ, কিউর মানে শুকানো না, কিউর মানে কি? আরোগ্য লাভ করা, তাই না? তাহলে খাদ্যকেও আমরা কি করি? আরোগ্য লাভ করাই, রোগ থেকে মুক্ত করি, তাই না? খাদ্যের রোগ হয় কেন হবে না? ব্যাকটেরিয়া পড়েছে খাদ্যে। হ্যাঁ, তাহলে খাদ্য হয়ে গেছে। আমাদের বডিতে যেরকম ব্যাকটেরিয়া আক্রমণ করলে আমরা যদি এখান থেকে ভালো হয়ে যাই, কিউর হয়ে যাই, এরকম খাদ্যের মধ্যেও যেন ব্যাকটেরিয়া আক্রমণ করা বা ব্যাকটেরিয়া থাকতে না পারে, এই জন্য আমরা সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করছি। এটাকে কিউরিং বলছি। হ্যাঁ, কিউরিং ওয়ার্ডটা মেনলি শুষ্ক ধরনের একটা ওয়ার্ড বোঝে। হ্যাঁ, আচ্ছা, তাহলে সোডিয়াম ক্লোরাইড দিয়ে কিভাবে খাদ্য সংরক্ষণ করব আমরা? সোডিয়াম ক্লোরাইড আমাদের প্রসেসটা এখানে বলা আছে। আমরা একটা জলীয় দ্রবণ তৈরি করব, গাঢ় জলীয় দ্রবণ। কত? 15 থেকে 20% সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ ব্যবহার করব। সোডিয়াম ক্লোরাইড কি করবে? ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়া থেকে পানি শোষণ করে নেবে। খাদ্য থেকে পানি শোষণ করে নেবে। হ্যাঁ, খাদ্যের পানি সক্রিয়তা কমিয়ে দিবে। কমিয়ে দিলে কি হবে? খাদ্যের পানি সক্রিয়তা কমে গেলে এখানে ব্যাকটেরিয়া জন্মাতে পারবে না। সিম্পল। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড তাহলে কিভাবে খাদ্য সংরক্ষণ করে? খাদ্যের পানি শোষণ করে নেয়, এতে করে কি হয়? ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। তাহলে সোডিয়াম ক্লোরাইড দিয়ে কি কি খাদ্য সংরক্ষণ করা যায়? কাঁচা আম, আমলকি, চালতে, জলপাই, গাজর, কাঁচামরিচ ইত্যাদি আমরা এই জলীয় দ্রবণ ব্যবহার করে সংরক্ষণ করতে পারবো। দেখছো তোমরা এখানে কি কি লেখা আছে? কাঁচামরিচ সংরক্ষণ। আমাদের দেশে তো মাঝে মধ্যে কাঁচামরিচের দাম ইয়া পরিমাণ লাভ দেয়, একটা 200 টাকা 400 টাকা উঠে যায়। সিজনের সময় কাঁচামরিচকে এরকমভাবে সুন্দর করে সংরক্ষণ করবা সোডিয়াম ক্লোরাইড দিয়ে, পরে ব্যবসা করবা। হ্যাঁ, না এই ধরনের করার দরকার নেই। হ্যাঁ, এটা মজুতদারি ইসলামে কিন্তু নিষেধ, মজুতদার করা যাবে না। হ্যাঁ, যেন দাম বেড়ে যায় এই অবস্থায় করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা এটা গেল খাদ্য লবণ দিয়ে সংরক্ষণ। আরেকটা উদাহরণ আছে আমাদের, যে শুটকি। আমরা হচ্ছে গিয়ে ইলিশ মাছের শুটকি নিশ্চয়ই দেখেছি, তাই না? এটা আবার একটু পছন্দের খাবার আমার, ইলিশ মাছের শুটকি। তো এই শুটকি কি করা হয়? কেটে পিস পিস করে এর ভেতরে লবণ দিয়ে দেওয়া হয়, চারপাশে খুব ভালো করে লবণ দিয়ে দেওয়া হয়। লবণ দিলে কি হয়? মাছ থেকে পানি শোষণ করতে থাকে। হ্যাঁ, পানি শোষণ করলে মাছের পানি সক্রিয়তা কমে যায় এবং এখানে কি হয় না? অণুজীব জন্মাতে পারে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে খাদ্য সংরক্ষণের কৌশল। কি দিয়ে? সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ দিয়ে। তাহলে আমাদের যদি পরীক্ষায় আসে খাদ্য লবণ কিভাবে খাদ্য সংরক্ষণ করে, তাহলে কিন্তু আমরা এই অংশটুকু যদি দিয়ে দিই তাতেও কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, নেক্সট আমাদের হচ্ছে গিয়ে পরের অংশে চলে যায় চিনি। চিনি কিভাবে খাদ্য সংরক্ষণ করে? চিনি দিয়ে খাদ্য সংরক্ষণ হচ্ছে খাদ্যের উপর নির্ভর করে, কোন ধরনের খাদ্য সংরক্ষণ করতে যাচ্ছি তার উপর। সব খাদ্য চিনি দিয়ে সংরক্ষণ করা যাবে না। মেইনলি আমরা কার্বোহাইড্রেট জাতীয় যে খাদ্যগুলো আছে, কার্বোহাইড্রেট, সেগুলোকে আমরা সংরক্ষণ করব। কার্বোহাইড্রেটের দুই একটা উদাহরণ দিতে পারবে? ভাত, আলু প্রধান দুইটা কার্বোহাইড্রেট, তাই না? অন্যান্য ফলও কিন্তু কার্বোহাইড্রেট, তাই না? গম, যব, বার্লি, এগুলো কার্বোহাইড্রেট। সো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে আমরা চিনির ঘন সিরাপে ডুবিয়ে সংরক্ষণ করব। চিনির ঘন সিরাপে ডুবিয়ে সংরক্ষণ করব। সিরাপটা আমাদের হচ্ছে 65 থেকে 70% চিনি যদি হয় তাহলে খাদ্যটা নিরাপদ থাকবে।
এখন চিনির মধ্যে যদি ব্যাকটেরিয়া পড়ে তাহলে ব্যাকটেরিয়ার কি হবে? ব্যাকটেরিয়া মারা যাবে। কিভাবে মারা যাবে? চিনির ঘন জলীয় দ্রবণ, তাহলে এটার রসের ঘনত্ব চিন্তা করি আমরা অনেক বেশি, তাই না? 60 to 75%, 70% যদি আমরা চিন্তা করি, 65 থেকে 70, অনেক কিন্তু ঘন দ্রবণ, তাই না? এখন ব্যাকটেরিয়াকে আমরা চিন্তা করি, ব্যাকটেরিয়া কেমন? এর যে কোষের পর্দা আছে, এই পর্দাটা কেমন? অর্ধবেদ্য, হ্যাঁ? এর মধ্যে দিয়ে কি করতে পারে? দ্রাবকণও খুব সহজে যাতায়াত করতে পারে। তো এই ব্যাকটেরিয়া যখন চিনির দ্রবণে পড়লো, তখন সে কি করবে? তার অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে ভেতরের যে কোষরস আছে, এর ঘনত্ব কম বাইরের চিনির দ্রবণের তুলনায়, এখান থেকে কি হবে? পানি বাইরে বেরিয়ে যাবে। বাইরে বেরিয়ে গেলে কি হলো? ব্যাকটেরিয়া পানি শূন্যতায় ভুগবে। পানি শূন্যতা, ব্যাকটেরিয়া ডিহাইড্রেট হয়ে যাবে। তখন এইভাবে ব্যাকটেরিয়া কি হবে? মারা যাবে। তোমরা এই প্রসেসটার নাম বলতে পারো? যে অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে হালকা দ্রবণ থেকে ঘন দ্রবণের দিকে পানি চলে যাওয়া, উদ্ভিদে এটা প্রতিনিয়তই হয়, তাই না? অবিশ্রবণ প্রক্রিয়া। ওকে, অবিশ্রবণ প্রক্রিয়ায় কি করে? চিনি খাদ্য সংরক্ষণে সাহায্য করে, অবিশ্রবণ প্রক্রিয়া। ওকে, আমরা এখানে একটা উদাহরণ চিন্তা করতে পারি, যেমন মিষ্টি। গ্রামের দিকের যে দোকানগুলো আছে, সেখানে মিষ্টি বানানোর পর চিনির সিরাপের মধ্যে ডুবায় রাখা হয়। রসগোল্লা, যেটা সহজ কথা, হ্যাঁ? ঢাকা শহরে সাধারণত এরকম রসগোল্লা কমই পাওয়া যায়, তারা গিয়ে শুকনা ডিসপ্লে করে রাখে, তাই না? কিন্তু গ্রামের দিকে গেলে তোমরা সবসময় দেখবা রসগোল্লা রসের মধ্যে ডুবানো আছে। কেন ডুবানো আছে? এখানে ময়রাদের দুটো লাভ হয়, মানে মিষ্টি বিক্রেতা যারা, দুটো লাভ। কি লাভ? এক, যত বেশি চিনির রস সিরাপের মধ্যে ডুবে থাকবে, মিষ্টি তত ভারী হবে, তাই না? ভারী হলে কি হবে? চিনি কম দাম, মিষ্টি বেশি দাম। কি হবে? বিক্রেতার প্রফিট বেশি হবে, তাই না? আরেকটা কাজ হচ্ছে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারবে। এই দুইটা হয়তো চিনি বিক্রেতা এবং মিষ্টি বিক্রেতারা এই বিষয়টা সবাই জানে না, কিন্তু ভেতরের রসায়ন তোমরা জেনে গেলাম। ডুবায় রাখলে কি হয়, তাই না? আর এইরকম চিনির সিরাপের মধ্যে আমরা আরো কিছু সংরক্ষণ করি, যেমন জ্যাম, জেলি, আচার, মোরব্বা। হ্যাঁ, মোরব্বাটা আমার পছন্দের। কুমড়া দিয়ে মোরব্বা যে তৈরি করে, হ্যাঁ, এই যে দেখবা রাস্তায় পাওয়া যায়, মোরব্বা বিক্রি করতেছে, বাদাম মোরব্বা ইত্যাদি। মোরব্বাটা আমার ভালো লাগে, কুমড়া দিয়ে বানানো। তো ওই মোরব্বাটার মধ্যে কি হয়? চিনি, অনেক বেশি পরিমাণে চিনি থাকে কিন্তু। হ্যাঁ, তোমাদের যাদের ডায়াবেটিস আছে তারা আবার খেও না। আচ্ছা, তো মোরব্বাতেও কি হয়? ওই চিনি, বেশি পরিমাণে চিনির একটা সিরাপ থাকে, তো এটাতে ব্যাকটেরিয়া পড়লে মারা যায়। তারা কিন্তু খোলা অবস্থায় রাখে, তারপরেও ব্যাকটেরিয়া কিন্তু এটাতে তেমন একটা গ্রো করতে পারে না। একদিনের বানানো মোরব্বা কয়েকদিন পর্যন্ত তারা বিক্রি করতে পারে। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে আসি তাহলে চিনির দ্রবণ দিয়ে কিভাবে খাদ্য সংরক্ষণ করা যায়। যদি আমাদের পরীক্ষায় আসে চিনি দিয়ে, তাহলে আমরা এই অংশটুকু দিয়ে দিব। ঠিক আছে, চিনির দ্রবণের খাদ্য সংরক্ষণ কৌশল দিয়ে দিব। ওকে, এরপর আমরা চলে আসি তেল দিয়ে খাদ্য সংরক্ষণ। তোমরা নিজেরাই পারবে এটা। বাজার থেকে আচার কিনে নিয়ে আসছো কখনো? বা বাবা কিনে নিয়ে আসছে দেখছো? মা কিনে নিয়ে আসছে দেখছো? যদি দেখে থাকো তাহলে দেখবা আচারের উপরে মোটা একটা তেলের আবরণ থাকে। আবরণ না, স্তর থাকে, বড় স্তর, মোটা। কেন দেয়া থাকে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তেলের ভেতর দিয়ে অণুজীব খাদ্যের মধ্যে যেতে পারে না। না গেলে কি হবে? খাদ্য নষ্ট হবে না। বুঝতে পারছি রসায়ন কি? আচারের উপরে তেল এমনি এমনি দিয়ে রাখে না। হ্যাঁ, সাধারণ মানুষ চিন্তা করবে, এত টাকা দিয়ে তেল কিনে নিয়ে আসলাম, আমার লস করে দিল।
কিন্তু আসলে লসের উদ্দেশ্যে না, আচারটা যেন অনেক দিন ঠিক থাকে, এই জন্য তেলটা দেয়া। আবার যদি কম দামি তেল দিয়ে দেয় তখন তো লস আসলেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা তেল দিয়ে এভাবে খাদ্য সংরক্ষণ করব। হ্যাঁ, আচার তেলে ডুবিয়ে সংরক্ষণ করা যায়। এরপর আমরা আরো কিছু অংশ চিন্তা করি, যেমন প্রাকৃতিক প্রিজারভেটিভস এর মধ্যে আছে আমাদের হলুদ, রসুন, ভিটামিন সি, ভিটামিন ই। এদের কি আছে? অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট কি আমরা এগুলো আরো পরে আবার জানতে পারবো। অ্যান্টিঅক্সিডেন্ট কি? অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমাদের যে সকল খাদ্য জারণ হতে দেয় না, যে সকল পদার্থ জারণ রোধ করে, হ্যাঁ, এদের অ্যান্টিঅক্সিডেন্ট বলে। এটা নিয়ে আমরা ডিটেলস পড়বো কৃত্রিম সংরক্ষকের মধ্যে। ওকে, তাহলে হলুদ, রসুন, এদের কি আছে? হলুদের কিন্তু একটা বিশেষ গুণ আছে, তোমরা হয়তো দেখবা না, কারণ আমরা এখন মানে হাতের নাগালে অনেক কিছু পেয়ে যাই। যেমন হচ্ছে কোনো জায়গায় ফোড়া হলে আমরা ক্রিম ব্যবহার করি, বাজার থেকে কিনে নিয়ে এসে। আগের দিনের মানুষের কিন্তু ক্রিম ছিল না, তো তারা কি করতো? তারা হচ্ছে কোনো ফোড়া বের হলে, হাতে মুখে যে কোনো জায়গায় ফোড়া বের হলে তখন তারা হলুদ মাখিয়ে রাখতো। বিশেষ করে হচ্ছে গিয়ে অনেকের মুখের এই দুই সাইডে হচ্ছে গিয়ে ছোট ছোট ফুসকুড়ি ফোড়া বের হয়। হ্যাঁ, এই ফোড়াগুলোতে আমরা হচ্ছে ছোটবেলায় আমরা দেখতাম, হচ্ছে গ্রামে থাকতাম তো, ছোটবেলায় গ্রামে দেখতাম মুখ হলুদ করে রাখতো, এই দুই সাইডটা হলুদ করে রাখতো। তখন বলতাম হলুদ দিছে কেন, এমন দেখা যাচ্ছে কেন? তখন কেমন জানি একটুখানি অন্যভাবে দেখতাম, দেখতে ভালো লাগতো না হলুদ দিলে। তো হলুদ দিয়েছে, এখন বুঝতে পারি কেন দিয়েছে। হলুদের হচ্ছে অ্যান্টিসেপটিক প্রপার্টি আছে। অ্যান্টিসেপটিক, যেন সেপটি না হয়, ঘা যেন বেশি না হয়, এটার একটা প্রপার্টি আছে। হ্যাঁ, যার কারণে হলুদ দিয়ে রাখতো। এতে কি হতো? তার যে এই যে ঘা হয়েছে দুই সাইডে, এটা আর বাড়তো না, ওই জায়গায় স্টপ হয়ে যেত, ব্যাকটেরিয়া গ্রোথ হতো না, ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রোধ হতো। তাহলে রসুনেরও একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে। হ্যাঁ, এটা দিয়ে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি। আর ভিটামিন সি এর যে নাম অ্যাসকর্বিক অ্যাসিড, হ্যাঁ, এটা দিয়ে খাদ্য সংরক্ষণ করা যায়। টোকোফেরল, এটা হচ্ছে ভিটামিন ই। এই সবগুলোর কি রয়েছে? অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে, খাদ্য সংরক্ষণ করতে পারে। ঠিক আছে, আমরা এই খাদ্য সংরক্ষকগুলোর নাম জানলেই আমাদের হয়ে যাবে। ওকে, আমরা শুধু জানবো অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যান্টিসেপটিক প্রপার্টি আছে। ঠিক আছে, ওকে, নেক্সট আমরা হচ্ছে গিয়ে এ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো সম্পর্কে একটা ছোট্ট এমসিকিউ প্রশ্নের উত্তর করি, দেখি পারি কিনা। কিউরিং প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ করে কোনটি? কোনটা উত্তর হবে? অ্যাসকর্বিক অ্যাসিড, চিনি, খাদ্য লবণ, তেল, কোনটা? কিউরিং প্রক্রিয়া, রাইট, তোমরা ধরতে পেরেছ, এটা হচ্ছে খাদ্য লবণ। কিউরিং প্রক্রিয়ায় খাদ্য সংরক্ষণ করে। দ্বিতীয়টা, নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে? অ্যাসকর্বিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ইডিটিএ, তেল। অ্যান্টিঅক্সিডেন্টের বৈশিষ্ট্য রয়েছে কোনটার? অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে, রাইট, ধরতে পেরেছো, অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আমরা একটু আগে আমরা কিন্তু এটা স্টাডি করেছি, তাই না? তাহলে আমরা যে বিষয়গুলো এ পর্যন্ত আলোচনা করলাম, বিষয়গুলোকে আমরা একটুখানি যদি রিওয়াইন্ড করি, তাহলে আমরা বলবো খাদ্য নিরাপত্তা কি, এতে রসায়ন কি কি ভূমিকা রাখে, খাদ্য কিভাবে বিনষ্ট হয়, খাদ্য বিনষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য আমরা কি কি করব, খাদ্য সংরক্ষণ করব। খাদ্য সংরক্ষণ করার প্রসেস আমরা তিনটা নিয়ে আলোচনা করেছি: ফ্রিজে সংরক্ষণ, শুষ্ককরণ, আর কি প্রিজারভেশন বা প্রিজারভেটিভস ব্যবহার। হ্যাঁ, শুষ্ককরণ আমরা পড়েছি, ফ্রিজে সংরক্ষণ করব, নর্মাল, ডিপ, দুইটা পার্ট আছে। বেশি দিন সংরক্ষণের জন্য ডিপ, অল্প সময় সংরক্ষণের জন্য নর্মাল। ডিপ সংরক্ষণে কি হয়? অণুজীব জন্মাতে পারে না, অণুজীবের কার্যকারিতা নিষ্ক্রিয় হয়ে পড়ে, অণুজীব নিষ্ক্রিয় হয়ে পড়ে। হ্যাঁ,
মাইনাস কত, -5 থেকে -18 ডিগ্রি সেলসিয়াসে আমরা এই ডিপে সংরক্ষণ করব। হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে আমাদের শুষ্ককরণে কি করা যায়, পানি সক্রিয়তা নিয়ে আমরা একটা পড়লাম। পানি সক্রিয়তা কত রাখতে হবে, বিলো 0.6, এর নিচে রাখতে হবে পানি সক্রিয়তা। এরপর আমরা আর কি করলাম, প্রিজারভেটিভসের ব্যবহার দেখলাম। প্রিজারভেটিভস কি, যে সকল পদার্থ খাদ্যে নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করলে খাদ্য অনেক দিন বা দীর্ঘ সময় এর পুষ্টিগুণ বা খাদ্যের বিভিন্ন গুণাগুণ অক্ষুণ্ণ থাকে, সেটাকে বলবো আমরা প্রিজারভেটিভস। 2 ভাগে ভাগ করেছি, কৃত্রিম, প্রাকৃতিক। কৃত্রিমগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করেছি। কৃত্রিম খাদ্য সংরক্ষক কি কি আছে একটু আগে আমরা আলোচনা করলাম। এখনো আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম ক্লোরাইড, চিনি, তেল, রসুন, হলুদ, ভিটামিন সি, ভিটামিন এ। তো এগুলো হচ্ছে গিয়ে আমাদের খাদ্য সংরক্ষণে হেল্প করবে। ঠিক আছে, আমরা আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা হচ্ছে পরবর্তীতে নেক্সট ক্লাসে কৃত্রিম প্রিজারভেটিভস যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ক্লাসের কোনো বিষয় সম্পর্কে তোমার যে মন্তব্য আছে জানিয়ে দিবে, বা হচ্ছে কোনো প্রশ্ন যদি থাকে প্রশ্ন করলে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।